তা আমরা শুরু করি, হ্যাঁ? জি স্যার। তোমরা কি প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছ? জি স্যার। তোমাদের স্ক্রিনে স্যার দেখা যাচ্ছে স্যার। আচ্ছা। অর্পণ, আইডি নম্বর 14। অর্পণ আছো? জি স্যার আছি। গতকাল ক্লাসে ছিলা? জি স্যার ছিলাম। আচ্ছা, গতকাল আমরা কোন পর্যন্ত পড়ছিলাম মনে আছে? স্যার উডের ডিফেক্টস গুলা পড়ছিলাম নটস এর উপর, আর ওইগুলা বলছিলেন। আচ্ছা কম্প্রেশন এগুলা হয়েছে। আচ্ছা, গতকালকে আমরা ন্যাচারাল ডিফেক্টস গুলো পর্যন্ত পড়েছিলাম, হ্যাঁ? ন্যাচারাল ডিফেক্টস এর মধ্যে আমরা বলেছিলাম যে কি কি থাকে, যেমন আমরা প্রথমে ডিফেক্টস গুলোর নাম দেখেছিলাম যে এই ডিফেক্টস গুলো আমাদের ইঞ্জিনিয়ার হিসেবে যখন আমরা উডকে ব্যবহার করব, যখন আমরা তখন বলেছিলাম যে টিম্বার বলবো, টিম্বারের কোয়ালিটি অ্যাসিওর করার জন্য ডিফেক্টস গুলো সম্পর্কে আমাদেরকে জানতে হবে বিস্তারিত। তো ডিফেক্টস গুলো যেমন ছিল কি, আমি তোমরা হয়তো দেখতে পাচ্ছ স্ক্রিনে যে ডিফেক্টস গুলোর মধ্যে এক নম্বরে সবচেয়ে কমন যে প্রবলেম সেটি হচ্ছে নটস আছে অনেকগুলো, তারপরে টুইস্টেড ফাইবার আমরা দেখিয়েছিলাম, তারপরে শেকস দেখিয়েছিলাম, আমরা ন্যাচারাল ডিফেক্টস গুলো দেখিয়েছিলাম গতদিন। আমরা বিভিন্ন রকম নটস দেখিয়েছি, তারপরে হচ্ছে টুইস্টেড ফাইবার দেখিয়েছি। টুইস্টেড ফাইবারটা এটা ন্যাচারালি ওই উডটাই টুইস্টেড হয় আর কি। টুইস্টেড পার্টের যে টিম্বারটা আমরা পাই সেই টিম্বারটাও টুইস্টেডই হয়। এনিওয়ে, এরপরে আমরা দেখিয়েছিলাম আপসেটস, যে কোন এক জায়গায় ফাইবারগুলো উঁচু থাকে বা নিচু থাকে, এরকম এমন আর কি। আর এরপর আমরা রিন গল বলছিলাম। রিন গলটা আমরা বলছিলাম যে রিন গলটা ন্যাচারাল হইলেও এর সাথে আমাদের কিছুটা ভূমিকা আছে আর কি। ব্রাঞ্চগুলো, যে ব্রাঞ্চ যদি আমরা কোনো ব্রাঞ্চ রাখতে না চাই সেটা খুব দ্রুত কেটে ফেলতে হবে। যত বড় হবে এই রিন গলটাও তত বড় হবে, এবং এই রিন গলের এই জায়গা দিয়ে কাঠের কোয়ালিটি খারাপ হয়ে যায়, এবং কখনো কখনো দেখা যায় যে এখান দিয়ে এই অংশতে আর কি, এই রিন গলের অংশতে কাঠ উডটা পচেও যায় আর কি, স্ট্যান্ডিং ট্রি যখন থাকে তখনই আর কি। তো এরপর আমরা দেখিয়েছিলাম ফক্সিনেস, এবং শেষে ঠিক না, ফক্সিনেসের পরে দেখছিলাম আমরা যে কম্প্রেশন উড আর কি। কম্প্রেশন উড মানে হচ্ছে উডের যে রিং গুলো থাকে, উডের কতগুলো রিং আছে তোমরা জানো যে এই রিং গুলোতে বয়স, অনেক সময় আমরা বয়স নির্ণয় করার ক্ষেত্রেও রিং গুলো হিসাব করে থাকি, যে প্রতিটা রিংকে 1 বছর করে ধরে আমরা হিসাব করে থাকি। তো এই উডের যে রিং গুলো, এই রিং এর সেন্টারটা উডের যে ডায়ামিটার, এই ডায়ামিটারের যে সেন্টার, সেই সেন্টারেই, এই সার্কেলের সেন্টারেই এর সেন্টার থাকে নর্মালি আর কি। কখনো কখনো এই সেন্টারটা কোনো একদিকে সরে যায়, সরে গেলে তখন যেই দিকে সরে যায় সেই দিকে উডটা কম্প্রেসড হয়ে যায়, এই জন্য এইটাকে আমরা বলি কম্প্রেশন উড আর কি। এটা একটা ডিফেক্ট আসলে, কারণ তখন হয় কি সব পার্টের যে স্ট্রেংথ এটা সমান হয় না। এরপরে ফাইনালি আমরা বলছিলাম যে ন্যাচারাল ডিফেক্টের মধ্যে আমরা বলেছিলাম যে পিচ পকেট আমরা বলেছিলাম। পিচ পকেটটা আমরা কি বলেছিলাম, যে উডের কোন একটা জায়গায় একটা ছোট একটা পকেটের মতো থাকে, নর্মালি এই পকেটের মধ্যে রেজিন জমা হয় আর কি। কাঠের যে রেজিন থাকে, কাঠের রেজিনটা জমা হয় পিচ পকেটের মধ্যে। এনিওয়ে, দেন আমরা আজকে যেখান থেকে দেখব সেটা হচ্ছে যে আর্টিফিশিয়াল যে ডিফেক্টস গুলো। আর্টিফিশিয়াল ডিফেক্টস এর মধ্যে প্রথমে আছে র্যাপিং। এই র্যাপিংটা কিছুটা নর্মালি হয়, কিছুটা ন্যাচারাল হয়, কিছুটা আর্টিফিশিয়ালিও হয়। কিভাবে হয়, যখন আমরা কাঠ কেটে রাখি বা আমরা যখন উড লক থেকে যখন আমরা নির্দিষ্ট শেপে বা নির্দিষ্ট সাইজে যখন আমরা কাঠটাকে কেটে ফেলি আর কি,
তখন যখন আমরা কাজ করার জন্য কর্মোপযোগী করার জন্য ছোট ছোট খণ্ডে ভাগ করে রাখি, তখন এই কাঠটা অনেক সময় বিভিন্ন রকম শেপ হয়। তোমরা যেমন দেখছো অনেক রকম শেপ হয়, একটা শেপ একটা নাম আছে। একটা আছে বো, একটা আছে ক্রুক, একটা আছে কিং, একটা আছে কাপ, একটা আছে টুইস্ট। হ্যাঁ, কেমন হতে পারে সেটা এই ছবি দেখেই তোমরা বুঝতে পারছো। তো এইটা একটা ডিফেক্টস আর কি। এরকম যদি বেঁকে যায় কোনো না কোনো দিকে আর কি, র‍্যাপ হয়ে যায়, সেটাকে আমরা বলি, এই প্রবলেমটাকে আমরা বলি র‍্যাপিং। এটা এ- এটা হচ্ছে কাটার পরে এই জিনিসটা হয় আর কি। এটা ইমব্যালেন্স হয় আর কি, স্ট্রেংথের ইমব্যালেন্সের জন্য এটা হয়। এরপরে হচ্ছে নেক্সট যে ডিফেক্টটা হয় সেটি হচ্ছে ক্র্যাক। ক্র্যাকটা হয় মূলত একটা অংশের সাথে আরেকটা অংশের যদি শক্তির পার্থক্য থাকে ওই টিম্বারের, তখন হয়। আরেকটা হচ্ছে ময়েশ্চারটা যদি ইউনিফর্মলি বের হতে না পারে, তখন ওইটা হয়। তো অনেক সময় আমরা দেখি যে কিছু আবার ইম্যাচিউর কাঠেও এটি হয়ে থাকে। অনেক সময় আমরা দেখি যে আমরা যখন হচ্ছে এই টিম্বারকে যখন সিজনিং করি, সিজনিং মিনস হচ্ছে সিজনিং, আমি একটু পরে বলবো সিজনিংটা কি। সিজনিং যদি সহজ ভাষায় এখন যদি বলি, যখন কাঠটা আমরা শুকাতে চাই আর কি, যদি আমি গতকাল বলেছিলাম যে ময়েশ্চার খুব ইম্পর্টেন্ট টিম্বারের ক্ষেত্রে, ময়েশ্চারটাকে আমরা কমিয়ে নিয়ে আসতে চাই আর কি। ময়েশ্চারটা কাঠের জন্য ভালো নয়। কেন ভালো নয়? ময়েশ্চার যখন থাকে তখন এখানে সহজে মাইক্রো অর্গানিজম জন্মাতে পারে। এই জন্য আমরা ময়েশ্চারটাকে যথাসম্ভব কমিয়ে শূন্যের কাছাকাছি নিয়ে আসার চেষ্টা করি। তো এই ময়েশ্চারটা যখন অনেক অল্প সময়ে উপরের ময়েশ্চারটা চলে যায়, ভিতরের ময়েশ্চারটা থেকে যায়, তখন একটা ইমব্যালেন্স তৈরি হয় আর কি। তো তখন এই টিম্বারটা ফেটে যাওয়ার একটা প্রবণতা থাকে। আবার যদি টিম্বারের ভিতরে এটা অনেকগুলো কারণ আছে, এটা অনেক কারণেই হতে পারে। আর ক্র্যাকটা হচ্ছে একটা কমন ডিফেক্টস আর কি টিম্বারের ক্ষেত্রে। তো ক্র্যাকের একটা ছবি তোমরা দেখতে পাচ্ছ যে ক্র্যাক কিরকম হয়। তোমরা আমার ধারণা প্রায় সবাই দেখেছো টিম্বার ক্র্যাক কিভাবে হয়। তো এরপরে আছে ডিফেক্টস এর মধ্যে আছে ইনসেক্ট। ডিফেক্টস বাই ইনসেক্ট, ইনসেক্টের কারণে হয়, ইনসেক্ট আর ফাঙ্গাস। তো ইনসেক্টের একটা ছবি আমি দিয়েছি, যে ইনসেক্ট হচ্ছে যখন টিম্বারটা এটা যখন লাইভ থাকে, তখন এটা যখন লাইভ ট্রি যখন থাকে, তখন অনেক সময় এর ভিতরে অনেক রকম ইনসেক্ট অ্যাটাক করে, যেটা কাটলে এরকম তুমি হয়তো বিভিন্ন জায়গায় ক্ষতর মতো দেখতে পাবা আর কি টিম্বারে। এটাও একটা ডিফেক্ট। আর ফাইনালি আর একটা, সেটা আমি আর দেখেনি, ফাঙ্গাসের কারণে হয়, অনেক সময় কালার চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, এই টিম্বার রেখে দিলে আর কি। এখন এই যে এই ডিফেক্টস গুলো কিছু আছে ন্যাচারাল গুলো আমরা পরিবর্তন করতে পারবো না, কিন্তু যেগুলো আর্টিফিশিয়াল সেগুলো যাতে না হয়, এবং যাতে পরবর্তীতে টিম্বারটা ব্যবহার করার পরে নির্ধারিত জায়গায় তারপরে যাতে কোনো সমস্যা না হয় এই জন্য, এবং টিম্বারের যাতে সেলফ লাইফ যাতে বৃদ্ধি করা যায়, এই জন্যে যে প্রসেস আমরা ইঞ্জিনিয়াররা যে প্রসেসটা ফলো করি, সেটাকে আমরা বলি সিজনিং। পুরোপুরি ভাবে বললে আমরা বলি সিজনিং অফ টিম্বারের সিজনিং করা। টিম্বারের সিজনিং বেসিক্যালি কি, প্রথমে একটু দেখি আমরা যে কেন টিম্বারের সিজনিংটা করবো আর কি, সিজনিং করার প্রয়োজনটা কি। তো এটা হচ্ছে যে এটাকে পানি মুক্ত করা, এটাকে ময়েশ্চার এক্সপেল করে দেওয়ার জন্য, একটা হচ্ছে এটাকে হালকা করার জন্য। যখনই আমরা ময়েশ্চার রিমুভ করে দিব, তখন টিম্বারটা হালকা হয়ে যাবে। অনেক সময় ট্রান্সপোর্টেশনের সময়ও, যে ট্রান্সপোর্টেশনের আগেই আমরা হচ্ছে সিজনিংটা করে ফেলতে চাই, যাতে ওয়েটটা রিডিউস হয়। ওয়েটটা রিডিউস হলে এটা ট্রান্সপোর্টেশনটা অনেক সহজ হয়। তোমরা জানো যে টিম্বার আসলে নরমালি অনেক ওয়েটফুল আর কি। হ্যাঁ, সিজনিং করার সময় স্যার টিম্বার বেঁকে যেতে পারে না স্যার? তো এরপরে হচ্ছে টিম্বারের যে আমরা জানি যে টিম্বারের এটা যখন আমরা ইউজ করার পরে টিম্বারটা নির্দিষ্ট জায়গায় যখন আমরা ব্যবহার করার পরে এটা ওয়েদার ইফেক্টের ফলে, ওয়েদার ইফেক্টটা কি গতকালকে আমি বলেছি, ওয়েদার ইফেক্ট থেকে বাঁচানোর উপায়টাও আমরা বলেছি যে কোটিং দেই আমরা, প্রোটেক্টিভ কোটিং বলি আর কি আমরা। আর যদি এটা ডিফরমেশন বা এটা ডিকে মানে ক্ষয় হয়ে যাওয়া বা এটা বিকৃতি ঘটা, এইসবের হাত থেকে রক্ষা করার জন্য আমরা সিজনিং করে থাকি। এরপরে হচ্ছে যে এটা প্রপারলি যাতে কাটা যায়, নির্দিষ্ট শেপে নেওয়া যায়, সেজন্য সিজনিং করাটা দরকার।
আর একটা হচ্ছে যে আমি যেটা আগে গতদিন বলেছিলাম, আজকে কিছুক্ষণ আগেও যেটা বলেছি, যে এটার যে হচ্ছে তোমার কোটিং যে করা, এই কোটিং এর মধ্যে অনেক রকম কোটিং আছে। আমরা যেটা কাঠে, যেটা নর্মাল ফার্নিচার আমরা যখন দেখি, যে এটা আমরা বলি যে বার্নিশ করা আর কি। তো বার্নিশটা কাইন্ড অফ কোটিং। ইদানিং কালে দেখবা যে কাঠের উপরে পেইন্টিংও করা হয় আর কি। পেইন্টও একটা সিঙ্গেল কালারের একটা কোট দেওয়া হয়। এই সবগুলোকেই আমরা কমনলি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলবো প্রোটেক্টিভ কোটিং। একটা জিনিসকে প্রোটেক্ট করার জন্য যে কোটিং দেওয়া হয় সেটা হচ্ছে প্রোটেক্টিভ কোটিং। পেইন্ট, ভার্নিশ, এগুলো পেইন্টের মধ্যে অনেক টাইপ আছে। মেটালের এক ধরনের, ওয়ালের কংক্রিটের স্ট্রাকচারের জন্য একরকম, টিম্বারের জন্য একরকম, নানান রকম পেইন্টিং আছে, বা অন্যান্য কোটিংও আছে। তো এইগুলোকে আমরা সবগুলোকেই আমরা একসাথে কমনলি ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলি প্রোটেক্টিভ কোটিং। তো এই কোটিংটা যাতে ঠিকমতো করা যায়, কোটিংটা যাতে ঠিকমতো, যেমন টিম্বার যদি ভেজা থাকে বেশি, যদি ময়েশ্চার বেশি থাকে, তো এটাতে আসলে কোটিং ভালো মতো হবে না আর কি। কোটিং ভালো মতো করা যাবে না। এই জন্য এটাকে সিজনিং করে এটাকে ড্রাই করতে হবে, তারপরে এটাকে পলিশ বা পেইন্টিং বা পলিশিং আমরা যাই বলি না কেন, সেটা করা যাবে, তার আগে করা যাবে না। আচ্ছা, এখন সিজনিংটা কেন করব সেটা আমরা দেখলাম। এরপরে যদি আমরা একটু জানার চেষ্টা করি যে সিজনিং কি ভাবে সিজনিংটা আমরা কিভাবে করব, বা সিজনিং করার পদ্ধতিগুলো কি কি। বেসিক্যালি সিজনিং এর দুইটা পদ্ধতি, একটা হচ্ছে ন্যাচারাল প্রসেস, একটা আর্টিফিশিয়াল প্রসেস। তো একটু ব্রডার সেন্সে আমরা বলি যে তিন ধরনের। একটাকে আমরা ন্যাচারালটাকে এয়ার সিজনিং, যেটা এটা সবচাইতে বেশি করা হয়ে থাকে। এই এয়ার সিজনিংটাকেই ন্যাচারাল সিজনিং অনেকেই বলে থাকেন, অনেকেই বলে থাকেন যে ওয়াটার সিজনিংটা একটু ভিন্ন। এইজন্য অনেকেই আবার বলে থাকেন যে ন্যাচারাল এবং এয়ার সিজনিং, ওয়াটার সিজনিং দুইটা মিলেই ন্যাচারাল সিজনিং। আবার কোথাও বলে যে না, এয়ার সিজনিং এবং ওয়াটার সিজনিং দুইটা আলাদা, ওয়াটার সিজনিংটাকে আলাদাই রাখতে হবে। আর আর্টিফিশিয়ালটা আসলে আর্টিফিশিয়াল সিজনিংই আসলে। আর্টিফিশিয়াল সিজনিং হচ্ছে যেটার জন্য তোমাকে কোনো আলাদা ইফোর্ট দিতে হবে আরকি। আলাদা কোনো সিস্টেম অ্যারেঞ্জ করতে হবে। একটা কোনো সিস্টেমের ভিতর দিয়ে নিয়ে এটাকে সিজনিং করতে হবে। তো সিজনিং এর আসলে টিম্বারের ক্ষেত্রে, টিম্বারের যে স্যাপ বলি আমরা, স্যাপ, টিম্বারের ভিতরে যে টিম্বার বা ট্রির যে একটা ময়েশ্চার থাকে, তার নিজস্ব, শুধু এটা পানি না আরকি। একটা লিকুইড থাকে আরকি টিম্বারের মধ্যে, এটাকে আমরা টিম্বার স্যাপ বলি। তো এই স্যাপটা, এটা এইটা হচ্ছে অনেক পোকামাকড়ের কাছে খুবই অ্যাট্রাকটিভ আরকি। এটা খাওয়ার জন্য পোকামাকড় আসে। তো কেউ মনে করে যে এটা যদি আমরা একটা থিম, যে এটা যদি আমরা পানিতে ভিজিয়ে রাখি, এই স্যাপটা তখন পানির সাথে ডাইলিউট হয়ে যাবে। ডাইলিউট হয়ে গেলে তারপরে যদি এটা আমরা শুকিয়ে ফেলি, তাহলে এটা সিজনিং হয়ে যাবে। পোকামাকড় আর এটা যেহেতু ভিতরে থাকবে না, তো টেস্টটা যেহেতু সে পাবে না, সুতরাং সে আর খেতে আসবে না। আর আমার টিম্বারটাও রক্ষা পাবে। এজন্য ওয়াটার সিজনিং করতে বলে। তো ইদানিং আবার অনেকেই মনে করে যে না, আসলে ওই যে ভিতরে যে স্যাপটা থাকে সেটা আসলে টিম্বারের সেলফ প্রোটেকশন দিবে আরকি। তো এইজন্য এটাকে নষ্ট করা ঠিক না। আর এয়ার সিজনিংটা সবচাইতে বেশি প্রচলিত। এয়ার সিজনিংটা কি জিনিস? এয়ার সিজনিং হচ্ছে সিম্পলি টিম্বারটাকে বাতাসে রেখে দেয়া, দীর্ঘদিন রেখে দিলে আস্তে, আস্তে একটা ছাউনিযুক্ত জায়গায় অথবা খোলা জায়গায়, যাতে বৃষ্টির পানি না পড়ে। খোলা জায়গায় রাখলে এটা যাতে বৃষ্টির সময় যাতে বৃষ্টিতে না ভিজে সেটি খেয়াল রাখতে হবে। তো মোটামুটি বাতাসে রেখে দেওয়া আরকি। অনেক জায়গায় আছে যে একটা নির্দিষ্ট ছাউনি করাই থাকে। বিশেষ করে যারা টিম্বারে নিয়ে যারা কাজ করেন, টিম্বারে নিয়ে যারা বিজনেস করেন, তারা এটা বড় শেড তৈরি করে রাখেন। সেখানে টিম্বার গুলো একটু আ যাতে বাতাস চলাচল করতে পারে এমনভাবে টিম্বার গুলোকে রাখেন, যে ধীরে এগুলো সিজনিং হয়ে যাবে আরকি। আর আর্টিফিশিয়াল সিজনিং আসলে অনেক রকম আছে। আর্টিফিশিয়াল সিজনিং এর বিশদভাবে তোমার হচ্ছে পড়া যাবে। তো আর্টিফিশিয়াল সিজনিংটা আমি আসলে অ্যা খুব বিশদ পড়াতে চাচ্ছি না এখন আরকি, অনলাইনে যেহেতু আরকি, হ্যাঁ? তো শুধু আমরা বলে রাখি যে অনেকভাবে, যেমন কেমিক্যাল সিজনিংটা বেশ পপুলার ইদানিং আরকি। কেমিক্যাল সিজনিংটা হচ্ছে কিল্ন সিজনিং ১ম এ আছে। কিল্ন সিজনিংটা কি জিনিস? কিল্ন সিজনিংটা হচ্ছে যে, কিল্ন মানে হচ্ছে একটা ধরনের চুলা বুঝায় আরকি, হ্যাঁ? ইটের যেরকম আ ভাটার যেরকম একটা কিল্ন আছে, যে এটার মধ্যে তোমার কাঁচা ইটকে রেখে দিলে সে তাপে ময়েশ্চার রিমুভ হয়ে যায় আরকি। রিমুভ হয়ে এবং হিটের কারণে তার স্ট্রেংথ অনেক বেড়ে যায়, তার ডেনসিটি বেড়ে যায়। ইট পোড়ানোর যে পদ্ধতি। একইভাবে এটা কোন চুল্লির ভিতরে ঢুকিয়ে দেওয়া হয় না। তবে মোটামুটি একটা জায়গা, নির্দিষ্ট জায়গায় এটা হিট দিলে, একটা কিল তৈরি করে সেখানে হিট দিলে, সে সিজনিংটা করলে তখন এটা দ্রুত ড্রাই হয়ে যায় আরকি। এবং এই প্রসেসটা একটু ব্যয়বহুল তবে দ্রুত। আর ন্যাচারাল সিজনিং যেগুলো, সেগুলো
ধীর মানে স্লো প্রসেস, কিন্তু এটা চিপার মিন্স অনেক সময় আমরা বলতে পারি যে এটা এক্সপেন্স নাই বললেই চলে আর কি, খুবই নেগলিজেবল, হয়তো কিছু লেবার কস্ট হয় আর কি। আর কেমিক্যাল হচ্ছে কিছু নির্দিষ্ট উডের ক্ষেত্রে, কিছু নির্দিষ্ট উডে বা নির্দিষ্ট টিম্বারে কিছু নির্দিষ্ট ইনসেক্ট অ্যাটাক করে, তো সেগুলোকে টার্গেট করে কিছু কেমিক্যালের মধ্যে এটাকে সোক করে রাখা হয়, ভিজিয়ে রাখা হয়, অথবা স্প্রে করে দেওয়া হয়। এগুলো নানানভাবে দেওয়া হয় আরকি। এটা কেমিক্যাল ট্রিটমেন্ট আমরা বলি। কেমিক্যাল ট্রিটমেন্ট বা কেমিক্যাল সিজনিং করা হয়ে থাকে। ইলেকট্রিক্যাল সিজনিং আছে। ইলেকট্রিক্যাল সিজনিং ইলেকট্রিক্যাল চুল্লির মধ্যে দিয়েও এটা করা যায়। স্টিম দেওয়া যায় অনেক সময়। স্টিম দিয়ে এর ভিতরে যদি কোনো অর্গানিজম, মাইক্রো অর্গানিজম থাকে এগুলোকে মেরে ফেলা হয়। অনেক সময় বয়েলও করা হয়। যেমন এখন তোমরা যে এই যে ফার্নিচারের যেগুলো বড়, বড় ব্র্যান্ড আরকি বাংলাদেশে, এই ব্র্যান্ডের একটা বড় অংশই যেগুলো প্রসেস উড বলে আরকি। এই প্রসেস উডটা কিন্তু আসলে বয়েলিং এর মাধ্যমে বয়েলিং করে অনেকেই আরকি। তারা বয়েলিং করে মানে টিম্বারটাকে বয়েল করে ফেলবে আরকি। টিম্বারটাকে বয়েল করে ফেললে এর ভিতরের যে স্যাপ বা ওর নিজস্ব যে লিকুইড যত কিছু থাকে আরকি এর ভিতরে, বা এর যে টেস্টের জন্য পোকামাকড় আসে সেগুলো সব বয়েলিং এর মাধ্যমে এটা একদম ডাইলিউট করে ফেলে পানির সাথে। আর আরেকটা হচ্ছে এর ভিতরের যত অর্গানিজম থাকে অর্গানিজম গুলোকেও মেরে ফেলে। তারপরে উপর দিয়ে কোটিং দিয়ে দেয়। কোটিং দিয়ে দিলে ভিতরে আর কোনো পোকা ঢুকতে পারে না, আর ভিতর থেকে আর কেউ নষ্ট করতে পারে না টিম্বারটাকে। আর স্মোক সিজনিং খুবই সিম্পল। স্মোক সিজনিং হচ্ছে ধোঁয়া দিয়ে এটাকে শুকানোর চেষ্টা করা হয় আরকি, বা শুকানো হয় আরকি, সিজনিং করা হয় স্মোকের মাধ্যমে। স্মোকের মাধ্যমে ময়েশ্চার রিমুভ করার যে প্রসেস সেটাকে আমরা বলি স্মোক সিজনিং। তো এই মোটামুটি টিম্বার সিজনিং এর প্রসেস। কিন্তু সিজনিংটা টিম্বার থাকলে আমরা অবশ্যই সিজন টিম্বার ছাড়া আমরা টিম্বার যদি কোনো পার্মানেন্ট স্ট্রাকচারে যদি আমরা টিম্বার ইউজ করি, তাহলে অবশ্যই সেটা সিজনিং করা থাকতে হবে আরকি। সিজন টিম্বার ছাড়া আমরা ইউজ করব না নরমালি। স্যার প্লাইউড আর পার্টেক্স এর সাথে টিম্বারের কোনো সম্পর্ক আছে? হ্যাঁ, সম্পর্ক আছে। প্লাইউড হচ্ছে প্লাস্টিক প্লাস উড, এই ২ টার মিশ্রণ আরকি। আর পার্টেক্স এর যে বোর্ডগুলো এটা অনেকভাবে তৈরি করা হয়। যে বোর্ডগুলো আমরা দেখি এগুলো নরমালি যে ক্র্যাশ করার পরে টিম্বার যেসব জায়গায় ছোট, ছোট টুকরা থাকে, আমরা গতদিন যেমন বলেছিলাম যে টিম্বারের একটা ছোট টুকরাও ফেলে দেওয়া হয় না এখন। আগে একসময় ফেলে দিত। তো এগুলোকে পরবর্তীতে কম্প্রেস করে এবং কিছু সিমেন্টিং ম্যাটেরিয়াল মানে বাইন্ডার দিয়ে, যাতে সহজ ভাষায় যদি বলি আরকি, তোমার অ্যাডহেসিভ বা গাম বা আঠা এরকমও কিছু অনেক সময় এড করা হয়। করে এটা কম্প্রেস করে চাপ দিয়ে একটা বোর্ড তৈরি করা হয় আরকি। হ্যাঁ? তো এইজন্য বোর্ড যেগুলো আছে সেগুলো আবার প্রচুর ময়েশ্চার অ্যাবজর্ব করে। বোর্ডগুলো ময়েশ্চার অ্যাবজর্ব করে। ময়েশ্চার কিন্তু এইজন্য ময়েশ্চার আবার যেসব জায়গায় আছে সেসব জায়গায় প্লাইউড আবার কিছুটা প্রিফার করে বোর্ডের চাইতে। আবার প্লাইউডও দেখা গেছে যে যদি এর মধ্যে প্লাস্টিক এবং উডের মিশ্রণ যদি হয়, এটা একেবারে পানির মধ্যে ইমার্জ কন্ডিশনে ব্যবহার করা যায় না। মানে পানিতে ডুবিয়ে কোন স্ট্রাকচার থাকবে, ডুবানো থাকবে এরকম স্ট্রাকচারে বা এমন কোন কম্পোনেন্টে ব্যবহার করা যায় না। তো এইজন্য ইদানিংকালে একদম কমপ্লিটলি প্লাস্টিকেরও দেখতে উডের মতোই প্লাস্টিক বোর্ডও অনেকটা আছে আরকি। তো সেগুলো ইউজ করা হয় আরকি। জি স্যার। ওগুলো আসলে টিম্বারের প্রোডাক্ট, গতদিন আমি বলেছিলাম। ওগুলো টিম্বারেরই একটা প্রোডাক্ট আরকি। স্যার ওয়াটার সিজনিং করলে ময়েশ্চার কন্টেন্ট বেড়ে যাওয়ার কথা না স্যার? হ্যাঁ, ওয়েস্টার সিজনিং করলে ময়েশ্চার কনটেন্ট বেড়ে যাবে। ওয়াটার সিজনিং করলে সে তার ম্যাক্সিমাম ক্যাপাসিটিতে ময়েশ্চার অ্যাবজর্ব করবে। আর তার ভিতরের যে তার ভিতরের অংশটা তো অনেক তোমার হচ্ছে কি বলে কনসেনট্রেট থাকে আরকি। ঘন থাকবে। সেই ঘনটা ডাইলিউট হয়ে অ্যা পুকুরের বা চৌবাচ্চার পানির সাথে এটা মিশে যাবে। মিশে ওইটা আস্তে, আস্তে বের হয়ে যাবে। বের হয়ে কিন্তু এটা ময়েশ্চার ম্যাক্সিমাম থাকবে। তখন এটাকে তুলে কিন্তু আবার ওই যে তোমার ড্রাই করতেই হবে আরকি। ওয়াটার সিজনিং করলে। ওয়াটার সিজনিংটা আসলে বেশ আদি পদ্ধতি। এখন আসলে ওয়াটার সিজনিং খুব একটা করা হয় না। এখন ওয়াটার সিজনিং এর যেটা করা হয়, ওয়াটার সিজনিং থেকে যে থিমটা নিয়ে এখন ওই যে বয়েলিং করা হয় আরকি আর্টিফিশিয়ালি। জি স্যার। আচ্ছা, আর হচ্ছে এরপরে নেক্সট যদি আমরা দেখি, এগুলো আসলে গতানুগতিক পড়া। এই তোমার হচ্ছে অ্যা একটা ভালো টিম্বারের কি, কি গুণ থাকবে আমরা অলরেডি কিছু, কিছু জেনে ফেলছি। আমরা যদি মোটা দাগে যদি বলি, আমি পিছনে এর পরে নেক্সট এ যেগুলো তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে বা এর পরের স্ক্রিনে আরো হয়তো ১-২ স্ক্রিন আছে। ১-২ স্লাইডে আছে আরকি।
তো এইগুলো যদি আমরা যদি মোটা দাগে চিন্তা করি, যদি আমরা যদি যে পর্যন্ত পড়েছি এখান থেকে আমরা বুঝতে পারবো যে ভালো টিম্বার আমি কিভাবে নিব বা গুড ক্যারেক্টারিস্টিক্স। প্রথমত এটা ডিফেক্ট মুক্ত হতে হবে আরকি। কোনো ডিফেক্ট থাকা চলবে না। ডিফেক্টটা কি জিনিস আমরা মোটামুটি জেনেছি আরকি যে টিম্বারের ডিফেক্ট গুলো কি, কি? ত্রুটিমুক্ত, ত্রুটি থাকা চলবে না টিম্বারে। আর দ্বিতীয়ত হচ্ছে টিম্বারটা সিজনিং করা থাকতে হবে। তাহলে আমি যদি এতটুকু মেইনটেইন করতে পারি, ইটস ওকে। তারপরে হচ্ছে যদি তুমি ক্যারেক্টারিস্টিক যদি আমরা জানতে চাই যে স্পেসিফিক্যালি যে কি, কি দেখবো আমি আরকি। তো সেই ক্ষেত্রে আমরা দেখব কি এখানে যদি আমরা বলি যে এটা স্ট্রং হইতে হবে, এটা স্টিফ হইতে হবে, এটা টাফ হইতে হবে এবং এটা ডিউরেবল হইতে হবে। আসলে স্ট্রং, স্টিফ, টাফ হইলেই তখন সে ডিউরেবল হবে। আদারওয়াইজ সে ডিউরেবল হবে না। হ্যাঁ? আর টিম্বারের ডেনসিটিটা অনেক বলেছিলাম গতকালকে যে খুবই ইম্পোর্টেন্ট। ডেনসিটির সাথে শক্তির একটা সরাসরি সম্পর্ক আছে। যে টিম্বারের ডেনসিটি যত বেশি, সেই টিম্বারের স্ট্রেংথ তত বেশি। এটি যেমন ঠিকই আছে, আবার বর্তমান সময়ে কিন্তু আমরা খুব হাই ডেন্স টিম্বার অনেক সময় ব্যবহার করতে আমরা চাই না। আমরা অত ভারী টিম্বার এখন আমরা চাই না। আমরা হালকা চাই। হালকা চাই, ডেনসিটি কম চাই কিন্তু ডিউরেবল চাই। তো হালকা টিম্বারের স্ট্রেংথ কম, তাহলে সেটাকে কিভাবে সেটাকে তখন আমরা সিজনিং করতে হবে অবশ্যই। অবশ্যই সেটা সিজনিং করা থাকতে হবে আরকি। যেহেতু তার নরমালি তার সেলফ লাইফটা বা তার স্ট্রেংথটা একটু কম থাকে। তো তার ডিউরেবিলিটি যাতে বেশি থাকে এইজন্য তাকে কি করতে হবে? সিজনিং করতে হবে। আর অবশ্যই সিজনিং করার পরে টিম্বার যদি আমরা কোনো যদি ফার্নিচার তৈরি করি বা কোনো যদি অর্নামেন্টাল কাজে ব্যবহার করি, অ্যাস্থেটিক ভিউ আছে এমন কোথাও যদি ব্যবহার করি, সেই ক্ষেত্রে অবশ্যই এটাকে কোটিং দিতে হবে। প্রোটেক্টিভ কোটিং খুব ভালো করে দিতে হবে। তো এটা একটা আর কি হইতে হবে? এই যে যেটা বলেছিলাম একটু আগেই যে ২ নম্বরে দেখো এখানে বলা আছে ন্যাচারাল আর্টিফিশিয়াল ডিফেক্টস। যে ডিফেক্টস মুক্ত থাকতে হবে। ইট শুড বি ফ্রি ফ্রম বোথ ন্যাচারাল আর্টিফিশিয়াল। তো এগুলো আমি সবসময় এ যেভাবে নিজে পড়ার চেষ্টা করি বা অন্যদেরকেও বলার চেষ্টা করি যে, যখন তোমার সামনে বই থাকবে না, আমার স্লাইড থাকবে না, কোনো কিছুই থাকবে না। তখন যদি আমি চিন্তা করি যে আমি আসলে কি জানি বা কিভাবে আমি নির্ধারণ করব। সেটা যদি আমি না বলতে পারি বা আমি না জানি তাহলে আমার এই পড়ার কোনো কাজে লাগবে না আরকি। তো আমাকে মোটা দাগে জানতে হবে। মানে আমাকে সূক্ষ্ম বিষয়গুলো বলতে পারতে হবে বিষয়টা এমন না। হ্যাঁ, কর্মজীবনে আসলে ওইভাবে জিনিসগুলো অতটা লাগে না। যার লাগবে সে ডিটেইলস তখন দেখে নিবে। কিন্তু হঠাৎ করে তোমার সবারই মোটামুটি এটা জানতে হবে বা বলতে হবে বা কখনো না কখনো আমাদের সামনে আসে আরকি। আর যেহেতু তুমি ইঞ্জিনিয়ার যখন অন্যরা জানবে তখন অনেক সময় তুমি হয়তো এই জিনিস নিয়ে চাকরি করছো না। কিন্তু অন্যরা হঠাৎ করে তোমাকে জিজ্ঞেস করবে বা তোমাকে ওইখানে নিয়ে যাবে আরকি। তো এইজন্যে আমি আবারও বলি মোটা দাগে যদি আমরা বলতে চাই যে ভালো একটা টিম্বার কিভাবে নির্ধারণ করব? ভালো টিম্বার হচ্ছে এইটা ডিফেক্ট ফ্রি হইতে হবে আরকি। সেটা ন্যাচারাল ডিফেক্টসই হোক অথবা আর্টিফিশিয়াল ডিফেক্টস হোক। ডিফেক্টস মুক্ত থাকতে হবে এবং সিজন করা থাকতে হবে। ব্যাস এনাফ। এতটুকু থাকলেই চলবে। আর এরপরে এটা কোথায় ব্যবহার করা হবে, কি পারপাজে ব্যবহার করা হবে তার উপরে ভিত্তি করে আমরা তার ডেনসিটি বা তার ডিউরেবিলিটি ইত্যাদি, ইত্যাদি আমরা বিবেচনা করব। তবে আমরা ডিফেক্টস থাকার পরেও কিন্তু কখনো, কখনো আমরা টিম্বারকে অ্যাকসেপ্ট করতে পারি। সেটা ব্যবহারের উপর ডিপেন্ড করবে যে আমি কি কাজে ব্যবহার করছি। আমি যদি ফর্ম ওয়ার্ক এ ব্যবহার করি, যেটাকে আমরা বলি সেন্টারিং, হ্যাঁ? সেন্টারিং ওয়ার্ক তোমরা হয়তো আশা করি সবাই জানো। তারপরেও যে সেন্টারিংটা হচ্ছে কি যখন কোথাও কংক্রিট কাস্ট করি তখন একটা মোল্ড তৈরি করতে হয়। ল্যাবরেটরিতে যখন আমরা মোল্ড তৈরি করি, মোল্ড মিনস হচ্ছে একটা ছাঁচ, হ্যাঁ? যে ছাঁচ ছাঁচ কেমন, মোল্ড কেমন? কে বলতে পারবা? স্যার যে কোনো ওই তরল জিনিস গলানোর পরে যেরকম মেটাল ঢালা হয় যে কোনো শেপের মধ্যে এরকম হ্যাঁ। ছাঁচ তৈরি করা হয়। যে তাছাড়া সহজ যদি স্যান্ড বলি আমরা সহজে আমরা যেটা স্যান্ড তোমরা মোল্ডিং চিনবা করি আর আমরা কি। ইউনিভার্সিটিতে তারপরে পিঠা কিনে খাই। পিঠা বিক্রি করে রাস্তার পাশে দেখছো? ইউনিভার্সিটিতে শীতের দিনে পিঠা বিক্রি করতে দেখছো ইউনিভার্সিটির ভিতরে আমাদের? জি স্যার। দেখছো পিঠা যে বিক্রি করে পিঠাটা যে তৈরি করে যেখানে পিঠার লিকুইড যে এই লিকুইড বলতে তোমার হচ্ছে যে এই চালের গুঁড়া দিয়ে যে একটা লিকুইড তৈরি করে এই লিকুইডটা যেখানে ঢেলে দেয় সেটা হচ্ছে ছাঁচ বা মোল্ড। তো এরকম মোল্ড আমরা ল্যাবরেটরিতে যখন স্যাম্পল তৈরি করি তখন ছোট ছোট মোল্ড আমাদের বানানো আছে। যখন বড় স্ট্রাকচার তৈরি করি তারও কিন্তু একটা মোল্ড লাগে। তার জন্য একটা ছাঁচ তৈরি করে নিতে হয়। যখন একটা ছাদ ঢালাই হয়, যখন একটা কলাম হয়, যখন একটা বিম হয়, সেটার কিন্তু একটা ছাঁচ আগে তৈরি করে নিতে হয়। কারণ প্রত্যেক বিল্ডিং এর তো একই মাপের না।
এক এক বিল্ডিং এর এক এক মাপের থাকে আর কি। তো এই ছাঁচটা যখন তৈরি করি, যে এই ছাঁচ তৈরিকরণের যে কাজ স্ট্রাকচারের, সেটাকে আমরা বলি ফর্ম ওয়ার্ক। বা সহজ ভাষায় যদি আমরা প্রচলিত ভাষায় বলি, তাহলে যদি প্রচলিত ভাষায় মিস্ত্রিদের সাথে যখন তুমি কথা বলবা, তারা বলবে কি সেন্টারিং। সেন্টারিং এর কাজে প্রচুর কাঠ ব্যবহার করা হয়, প্রচুর টিম্বার লাগে। তো সেন্টারিং এর কাজে তোমার কয়েক ধরনের লাগে আর কি। একটা হচ্ছে কেউ হচ্ছে লোড বিয়ার করে, যে ছাদের উপরে যে কংক্রিটটা তুমি কাস্টিং করবা বা ঢেলে দিবা আর কি, ঢেলে দেওয়ার কাজটাকে আমরা বলি যে কাস্টিং করা। কাস্টিং করবা, এইটা যে লোডটা, এই লোডটা যে নিবে আর কি, যে কাঠের নিচে একটা কাঠের বিম দিব আমি আর কি, সেটা বেশ মজবুত হইতে হবে। আবার যেটা দিয়ে আমি ছাউনি দিব উপরে, মানে বিছিয়ে দিব উপরে আর কি, বিমের উপরে যেটা থাকবে আর কি, সেটা আবার একটু কম্পারেটিভলি একটু স্ট্রেংথ কম হলেও চলবে, বা সেটার মধ্যে যদি ডিফেক্ট থাকে ওই কাজে যেগুলো ব্যবহার করব, তাতে আমার অসুবিধা নাই। তো এই জন্য ব্যবহারের জায়গা ভেদে আমাদেরকে এর স্ট্যান্ডার্ড নির্ধারণ করতে হবে, যে আমি কোন স্ট্যান্ডার্ডের টিম্বারটাকে অ্যাকসেপ্ট করব, কোনটাকে আমি রিজেক্ট করব। তো এরপরে আরেকটা কি ক্যারেক্টারিস্টিক থাকতে পারে, আরেকটা হচ্ছে গ্রোথ রিং যেটা আছে, গ্রোথ রিং যেটা আমরা বলেছি যে ভিতরে যে সার্কেল গুলো দেখা যায় না, আমরা ছবিতে দেখেছি, যেটা হচ্ছে যে কম্প্রেসড উডের মধ্যে যেটা দেখা গেছে, এটা রেগুলার হতে হবে। একটা রিং থেকে আরেকটা রিং এর স্পেসিংটা সবসময় সমান থাকতে হবে চারিদিকেই আর কি, এটা থাকতে হবে আর কি, এটা রেগুলার হতে হবে। এটার উপরে কি ভালো ওয়ার্কেবিলিটি থাকতে হবে। ওয়ার্কেবিলিটি মানে হচ্ছে আমি যে কাজটা করতে চাই, যে শেপে কাটতে চাই, যে এরকম ভাবে ব্যবহার করতে চাই, আমি যদি একটা টিম্বারকে, আমার যদি হয় যে আমি এটাকে বেন্ড করে ব্যবহার করব, বাঁকানো থাকবে, আমি এটা বাঁকাবো আর কি। এখন দেখবা যে অনেক ফার্নিচারেই দেখবা যে পায়াগুলো বা হাতলগুলো দেওয়ার সময় মূল টিম্বারটাকেই সে বেন্ড করে নিয়েছে, এটাকে হিট দিয়ে বা বয়েল করে তারপর এটাকে বেন্ড করা হয়। তো এটা সব কাঠ কিন্তু বেন্ড করা যাবে না। তো যাতে যদি যেটা বেন্ড করতে হবে সেটা যাতে বেন্ড করা যায়, যদি বেন্ড করা না যায় তাহলে তো বেন্ডিং এর কাজে ওই কাঠের ওই ভ্যারাইটির কাঠ নিতে পারবো না। তো এই যে বেন্ড যে করা যাবে বা যাবে না, এটাকে বলে হচ্ছে ওয়ার্কাবিলিটি। আমি যে কাজ করতে চাই সেই কাজের জন্য উপযোগী করা যাবে কিনা, এই কাঠটাকে উপযোগী করে ব্যবহার করা যাবে কিনা, সেটা হচ্ছে ওয়ার্কাবিলিটি। এটার যে কাঠটা আমি নিব সেটা ভালো ওয়ার্কাবিলিটি থাকতে হবে। এরপরে এর কালারটা ইউনিফর্ম হতে হবে। ওই যে গতদিন আমরা ফক্সিনেস যেটা বলেছি আর কি, যে কালারটা মাঝখানে ইয়েলোইশ কালার হয়ে যায় আর কি। তো এটা হচ্ছে একটা ডিফেক্টস আর কি। তো এরকম এইজন্য কালারটা ইউনিফর্ম হতে হবে। এক জায়গায় এক রকম কালার হয়ে গেলে এটা ফাঙ্গাসের কারণে অনেক সময় হয়। এটা লাইভ ট্রিতে অনেক সময় ফাঙ্গাসের অ্যাটাকে এক জায়গায় এক রকম কালার হয়ে যায় আর কি। হ্যাঁ? আর গতকালকে একজন জিজ্ঞেস করেছিল যে অনেকেই তো বলে যে মাঝখানে একটু হলুদ হয়ে গেলে সেটি ভালো, সেটি ম্যাচিউর হয়েছে। হ্যাঁ, সেটি ভালো, সেটা ভ্যারাইটি অনুযায়ী আসলে একটা কাঠের একরকম কালার হয়। তবে নরমালি যদি ম্যাচিউর হয় কাঠটা, সেটা হচ্ছে ডার্কিশ হয়, একটু ডার্ক হয় কালারটা আর কি। ওই ভ্যারাইটির কাঠের যে কালার, সেই কালারটা একটু ডার্ক হয়। আর প্রায় অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় একটু ব্ল্যাকিশ হয় আর কি, একটু ব্ল্যাক হয় বা ব্রাউন হয়, এমন হয় আর কি কালারটা। হ্যাঁ, আর দেখো সেকেন্ড পয়েন্টের লাস্টে কিন্তু এই বলা আছে যে ডার্ক ইউনিফর্ম কালার ইউজুয়ালি ইন্ডিকেট স্ট্রেংথ এন্ড ডিউরেবিলিটি অফ টিম্বার। এরপরে কি আছে, এটার পরে আছে যে এটা যখন আমরা হাতুড়ি দিয়ে আঘাত করব টিম্বারকে, হাতুড়ি দিয়ে আঘাত করলে একটা ইউনিফর্ম সাউন্ড হবে আর কি। হ্যাঁ, তারপরে হচ্ছে ডেনসিটির কথা বলা আছে। ডেনসিটি আমি অলরেডি বলে ফেলছি আর কি। হ্যাঁ, যে ডেনসিটি যদি বেশি হয় নরমালি সেটার স্ট্রেংথ বেশি হয়, এটা একটা সাধারণ কনসেপ্ট আর কি। তারপর এটা হচ্ছে বলছে যে এটা ইলাস্টিক হইতে হবে। ইলাস্টিক বা ইলাস্টিসিটি একটা আসলে খুবই ইম্পর্টেন্ট প্যারামিটার। ইলাস্টিসিটিটা তোমরা আশা করি বুঝো, তোমরা বহুবার পড়েছো ছোটবেলা থেকে ইলাস্টিসিটিটা। তারপরেও ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস পড়লে এই ইলাস্টিসিটি যদি শুধুমাত্র তুমি বুঝতে পারো তাহলে তোমার পড়াশোনা অর্ধেকের বেশি শেষ, আর যদি না বুঝতে পারো তাহলে একেবারেই বিফল আর কি। হাফিজুল ইসলাম, সিয়াম, আছো? জি স্যার। সিএম বলো, ইলাস্টিসিটি বুঝো ভাই? স্যার ইলাস্টিসিটি স্যার প্রতিস্থাপকতা। নিজের মতো করে বলো, মুখস্থ না। মানে তোমার হচ্ছে যে ওই সংজ্ঞা বলা দরকার নাই। ইলাস্টিসিটি বলতে তুমি কি বুঝো? স্যার ইলাস্টিসিটি স্যার এই যে মুহূর্তে তুমি ধরো মাথায় পাশ করে চলে গেছো, তোমার পড়াশোনা শেষ, তুমি এখন
ইলাস্টিসিটি কি তোমার এটা কাউকে হচ্ছে বুঝাইতে হচ্ছে যে হচ্ছে ইলাস্টিসিটি কোনোদিন শুনে নাই আর কি, ইলাস্টিসিটি কি জিনিস এটা সে তার কোনো ধারণা নাই। আমি স্যার, একদমই একজন নন টেকনিক্যাল লোক আমি আর কি। আমি যেটা পড়াশোনা করছি সেটা পরবর্তীতে ইয়া করা আর কি, কাজের মাধ্যমে ইয়ার মাধ্যমে না সেটা। না না, ইলাস্টিসিটি মানে ইলাস্টিসিটি বলতে তুমি কি বোঝো? ধরো আমি ইলাস্টিসিটি কোনোদিন পড়িও নাই, আমি ইলাস্টিসিটি বুঝিও না, তুমি আমাকে ইলাস্টিসিটি বুঝাবা আহ, যে আমি যদি তোমাকে তোমাকে জানতে চাই যে ভাই আপনি তো ইঞ্জিনিয়ার মানুষ, ইলাস্টিসিটি আসলে কি জিনিস আমাকে একটু বুঝান তো, বলতে স্যার, পারবা, বুঝাতে পারবা? না স্যার এই মুহূর্তে এই মধ্যে পারবা না নাকি? মাথায় আসতেছে না স্যার। মাথায় আসতেছে না, আচ্ছা। বা ইলাস্টিক ম্যাটেরিয়াল কি জিনিস? সোমা আছে, সোমা আইডি নম্বর 55। স্যার সোমা বলতে পারবা ইলাস্টিক ম্যাটেরিয়াল বা ইলাস্টিসিটি কি জিনিস? কে বলতে পারবা বলো তো, কেউ কেউ কে কে কনফিডেন্ট যে হ্যাঁ ইলাস্টিসিটি জিনিসটা আমি বুঝি এবং ইলাস্টিসিটিটা আমি বলতে পারবো? মনে করেন আমার কাছে কোনো একটা জিনিস আছে, আমি সেটা একটা বল প্রয়োগ করলাম, বল প্রয়োগ হ্যাঁ আবার বলো, শুনতে পাচ্ছি না, প্রথমে একটু শুনতে পেয়েছিলাম, আবার বলো। হ্যালো, হ্যাঁ কে বলবা বলো। স্যার কোনো বস্তুকে যদি মানে বল প্রয়োগ করে ডিফর্ম করা হয়, আবার যদি ওইটা আগের অবস্থায় ফেরত যায়, তাহলে আমরা বলতে পারবো যে ওই বস্তুটা ইলাস্টিক। হ্যাঁ, আর আর ইলাস্টিসিটি? স্যার বস্তুর ওই ধর্মটাই স্যার ইলাস্টিসিটি, যে হ্যাঁ, ভেরি গুড। এখন আশা করি 61 জনই শুনছো। 61 জনই শোনার কথা, যদি কেউ তোমার মোবাইলের বা কম্পিউটারের সামনে থেকে সরে গিয়ে না থাকো। এটা খুবই ইম্পর্টেন্ট, একটা ইঞ্জিনিয়ারদের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট এইটি জানা আর কি। কোনো বস্তুর উপরে যদি বল প্রয়োগ করা হয়, বল প্রয়োগ করলে যে কোনো বস্তুরই বিকৃতি ঘটে, তার আকৃতির বিকৃতি ঘটে। বিকৃতি ঘটলে আবার এই বলটা আমি যদি তুলে নেই আর কি, বল যদি অপসারণ করি, তাহলে এটা আগের অবস্থায় যে ফিরে যায়, আগের অবস্থায় যদি ফিরে যেতে পারে, তাহলে ওই বস্তুটাকে আমরা বলি ইলাস্টিক ম্যাটেরিয়াল। আর এই যে বস্তুর যে এই যে ধর্মটা, এই যে ফিরে যাওয়ার যে ক্ষমতাটা, আগের অবস্থায় ফিরে যাওয়া, সবার কিন্তু এটা নাই, সব বস্তু কিন্তু আগের অবস্থায় ফিরে যেতে পারে না, বিকৃত হয় সবাই। কিন্তু বল আবার তুলে নিলে তাহলে কিন্তু আবার আগের অবস্থায় আগের শেপে ফিরে যেতে সবাই পারে না। যারা পারে তারা হচ্ছে ইলাস্টিক ম্যাটেরিয়াল। আর এই যে পারার যে ক্ষমতাটা, এই ক্ষমতাটা হচ্ছে এই যে প্রপার্টিসটা, এই প্রপার্টিসটা হচ্ছে ইলাস্টিক প্রপার্টিস। এখন এই ইলাস্টিক প্রপার্টিসটা আমরা ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস যদি বা কনস্ট্রাকশন ম্যাটেরিয়ালস যদি আমরা ইউজ করতে চাই, যার যত বেশি হবে সে তত ভালো ম্যাটেরিয়াল আর কি আমাদের কাছে, ইঞ্জিনিয়ারদের কাছে। যেমন সবচাইতে বেশি ইলাস্টিক, যদি অনেক সময় একটা প্রশ্ন থাকে, চাকরির পরীক্ষায় প্রশ্ন থাকে যে স্টিল এবং হচ্ছে রাবার এর মধ্যে কে বেশি ইলাস্টিক? স্টিল। স্টিল। স্টিল বেশি ইলাস্টিক। কেন স্টিল বেশি ইলাস্টিক? স্যার এটার আকার বা আকৃতি যদি চেঞ্জ করতে চাই অনেক বেশি বল প্রয়োগ করতে হয়। না, আর কে বলতে পারবা স্টিল কেন বেশি ইলাস্টিক? স্যার ডিফর্মটা বেশি, স্যার ডিফর্মটা বেশি পর্যন্ত হতে পারে, আবার না, আগের আর অবস্থা ফিরে আসে। স্যার ইয়াংয়ের গুণাঙ্কর সাথে খুব সম্ভবত রিলেটেড, কিন্তু ওইটা এই মুহূর্তে স্যার মনে এই হচ্ছে ক্ষেত্রে না। স্যার ওই ডিফর্মটা স্যার খুবই কম হয়। ডিফর্ম হতে যত তাড়াতাড়ি সময় লাগে, স্যার হয়তো ডিফর্ম হতে যত তাড়াতাড়ি সময় লাগে, সে আগের অবস্থায় ফিরে যেতেও সে তা ইজিলি তার আগের অবস্থায় ফিরে যায়। হ্যাঁ, এই উত্তরটা আংশিক হয়েছে, আংশিক, পুরোপুরি না। আরেকজনকে যেন স্যার যখন আমি ডিফর্ম করব রাবার বা স্টিলকে, তো স্টিলটা পূর্বের অবস্থায় খুব বেশি ফিরে আসছে আর কি, যে দেখা যাচ্ছে যে পুরোপুরি একদম আগের মতোই হয়। হ্যাঁ, রাইট, এটা হচ্ছে পয়েন্ট। আসলে যে ওই স্টিলটা হচ্ছে স্টিলের ডিফরমেশন হয়, স্টিলের ডিফরমেশনও হয়, একটা রাবারেরও ডিফরমেশন হয়। স্টিলের ডিফরমেশনটা কম হয়, রাবারেরটা বেশি হয়।
কিন্তু ফ্যাক্ট হচ্ছে কোনটা? ফ্যাক্ট হচ্ছে যে স্টিল ডিফরমেশন কম হয় এবং এই লোডটা যদি আমি তুলে নেই তাহলে সে আগের অবস্থায় পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারে। কিন্তু রাবার হচ্ছে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারে না এবং কন্টিনিউয়াস যদি আমি লোড অ্যাপ্লাই করি তাহলে আস্তে আস্তে তার ইলাস্টিসিটি স্টিলের চাইতে রাবারের ইলাস্টিসিটি দ্রুত লোপ পায়। যে কারণে আমরা যদি সহজ একটা এক্সাম্পল যদি বলি, যেমন সবাই আমরা জীবনের কোনো না কোনো এক সময় যেটা ব্যবহার করেছি সেটি হচ্ছে মোজা, নাকি? মোজায় স্যার। দেখবা যে রাবার থাকে, এটা ইলাস্টিক ম্যাটেরিয়াল। এটা মোজায় রাবার, মোজাটা যখন প্রথম নতুন অবস্থায় পায়ে দিতে যত কমফোর্টেবল বা যেভাবে আটকে থাকে পায়ের সাথে, যত পুরাতন হবে তত মোজার ইলাস্টিক ওই উপরের দিকে যে রাবার গুলো থাকে এইগুলো আস্তে আস্তে ইলাস্টিক প্রপার্টিজ হারাতে থাকে, হারিয়ে এক সময় সে কমপ্লিটলি এই প্রপার্টিজ লেস হয়ে যায়। তখন হচ্ছে যে সে কি হয়, সে তখন ওর উপরের দিকে থাকতে পারে না, পরে তুমি একটুখানি হেঁটে যাবা দেখবা যে মোজাটা নিচের দিকে নেমে গেছে। এটা হচ্ছে তার ইলাস্টিক প্রপার্টিজ লস করার কারণে, সে যে ভালো ইলাস্টিক ম্যাটেরিয়াল না এই কারণে আর কি। স্টিলের ক্ষেত্রে এমন হয় না। স্টিলের ক্ষেত্রে দেখো একটা স্টিলের ব্রিজও যদি করে, এই ব্রিজের উপর দিয়ে বড় বড় তোমার বাস যাচ্ছে বা মালবাহী ট্রাক যাচ্ছে, গেলে কিন্তু সাথে সাথে তার ডিফরমেশন হচ্ছে, সেটি খুবই সামান্য। আবার আবার ট্রাক বা বাসটি যখন চলে যায়, যখন লোডটা যখন আমরা তুলে নেই, লোড তুলে নেওয়া বলি, যখন লোডটা যখন এর উপরে না থাকে, তখন হচ্ছে সে আবার খুবই দ্রুততম সময়ের মধ্যে টোটালি সে আগের শেপে আবার ফিরে আসতে পারে। যে জন্য আমরা এই ডিফরমেশনটা আমাদের চোখে পড়ে না, এত দ্রুত ঘটে ঘটনাটা, ডিফরমেশনটাও কম হয়, এটা দ্রুত আগের অবস্থায় ফিরে যায় এবং সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে সে পুরোপুরি আগের অবস্থায় ফিরে যেতে পারে প্রায় আর কি। এবং এই কারণে রাবারের চাইতে স্টিল অনেক বেশি ইলাস্টিক। এনিওয়ে, তো ইলাস্টিসিটিটা আমি একটু বেশি করে বললাম কারণ আমরা হচ্ছে আমি ভাইবাতে থাকলে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যদি ভাইবাতে থাকলেও আমি জিজ্ঞেস করি, কারণ এই ইলাস্টিসিটি না বুঝলে ইঞ্জিনিয়ারদের জন্য ভয়াবহ বিপদ আর কি। ইলাস্টিসিটি বুঝতেই হবে কারণ আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস এর যে প্রপার্টিসটা আমরা সবচেয়ে বেশি এক্সপেক্ট করি সেটি হচ্ছে ইলাস্টিক প্রপার্টিস। আমরা প্লাস্টিক ম্যাটেরিয়াল সহজে ব্যবহার করতে চাই না। এনিওয়ে, তো এই মোটামুটি আর যেগুলো আছে রেজিস্ট্যান্স টু কম্প্রেশন ইত্যাদি ইত্যাদি, ফায়ার রেজিস্ট্যান্ট হইতে হবে। টিম্বার নরমালি ফায়ার রেজিস্ট্যান্স না আর কি, ওটা আমি একটু পরে বলতেছি। এরপরে এটার নির্দিষ্ট শেপ যাতে থাকে, একটা নির্দিষ্ট যে পিরিয়ডে আমি ব্যবহার করব সেই শেপটা যাতে থাকে, হ্যাঁ, এমন কোয়ালিটির কাঠ হইতে হবে ইত্যাদি ইত্যাদি, এগুলো আছে কিছু দুই একটা। তো আমি শুধু একটু ফায়ার রেজিস্ট্যান্স নিয়ে একটু কথা বলি। টিম্বার নরমালি ফায়ার রেজিস্ট্যান্স নয়। তো এখানে দেখো এক্সাম্পল হিসেবে বলছে যে ইট শুড হ্যাভ লো কম্বাস্টিবিলিটি, আসলে সেটা থাকে না, টিম্বারের কম্বাস্টিবিলিটি হাই, এটা আমরা জানি আর কি। তো টিম্বারকে কিভাবে ফায়ার রেজিস্ট্যান্স করা যায়, টিম্বারকে আধুনিক সময় আমি অনেক অন্যান্য দেশেও আমি যে দেখেছি এবং তাদের জিজ্ঞাসা করেছি যে তোমরা কিভাবে টিম্বারকে ফায়ার রেজিস্ট্যান্স করো আর কি। তো তারা যেটি করে আর কি সেটি হচ্ছে যে নরমালি একটা সিমেন্ট কোটিং দেয় অথবা মর্টারের একটা কোটিং দেয়, অথবা টিম্বারটাকে যেটা প্রথম দিকে একজন বলেছিল যে বোর্ডের কথা, যে পার্টিকেল বোর্ড আর কি। তো বোর্ডের মতো করে তারা কি করে, কাঠের ডাস তৈরি করে অথবা কাঠের ছোট ছোট টুকরা তৈরি করে তারপরে এটার সাথে এটাকে সিমেন্ট কোটিং দিয়ে, ওই যে একটা বলেছিলাম যে একটা বাইন্ডার ইউজ করা হয় নরমালি বোর্ড তৈরি করার ক্ষেত্রে, অ্যাডহেসিভ ইউজ করে বা আঠা যদি বাংলায় বলি আর কি, আঠালো কোনো জিনিস আর কি। আর এই ক্ষেত্রে ফায়ার রেজিস্ট্যান্স করার ক্ষেত্রে সিমেন্ট, কারণ সিমেন্ট হচ্ছে সহজে আগুনে পুড়ে না আর কি, সিমেন্ট কোটিং থাকলে। কোটিং দিয়ে তারপরে এটাকে কম্প্রেস করে দেন হচ্ছে আবার ওই টিম্বারের শেপে আবার নিয়ে যাওয়া হয় আর কি, দেন হচ্ছে এটাকে ফায়ার রেজিস্ট্যান্স করা হয়। এটা একটা টেকনিক আর কি ফায়ার রেজিস্ট্যান্স করা, এটা জাস্ট তোমাদের জানার জন্য আমি বললাম আর কি, যদিও তোমাদের বইতে বা অন্য কোথাও এই জিনিসটা নাই আর কি। হ্যাঁ, কিন্তু জানা থাকা দরকার, যদি কখনো আমাদের দরকার হয় ভবিষ্যতে কোন রিসার্চের কাজে গিয়ে বা সরাসরি প্র্যাকটিক্যালি কাজ করতে, তখন হয়তো এটা তোমাদের কাজে লাগবে আর কি। এনিওয়ে, নেক্সট হচ্ছে টিম্বারের তো ইউজ গুলো অনেকখানি নরমালি তোমরা জানোই আর কি, এটা জেনারেল ইউজ। তারপরেও আমরা ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে কিছু ইউজ আমাদের জানতে হবে। যেমন বলেছি যে টিম্বার হচ্ছে পার্মানেন্ট স্ট্রাকচারে আমরা টিম্বার ব্যবহার করতে পারি, যেমন লাইট স্ট্রাকচার মেম্বার হিসেবে, মেম্বার মানে একটা স্ট্রাকচারের মেম্বার, এই স্ট্রাকচারের একটা পার্ট যে টিম্বার হয়, এজন্য এটাকে স্ট্রাকচারাল মেম্বার বলা হয়েছে আর কি, পুরো স্ট্রাকচার না।
তো লাইট স্ট্রাকচার টিম্বার, হেভি স্ট্রাকচার টিম্বার দুই ভাগে ভাগ করা হয় যদি পার্মানেন্ট স্ট্রাকচার হয় আর কি। তো লাইট স্ট্রাকচারের এক্সাম্পল হিসেবে কি বলেছে? বলেছে বিম, পোস্ট। পোস্ট কোনগুলো? বিম গুলো তোমরা চিনো যে আগের দিন বা এখনো অনেক জায়গায় যারা বাড়ি করে, বিশেষ করে তোমরা যারা জামাল হোসেন হলে থাকো আর কি, বা বা গিয়েছো, ইশাখা হলে যারা গিয়েছো, ইশাখা হলের পূর্বতে টিন শেডে, সুলতানা রাজিয়া হলের অ্যানেক্সে যারা গিয়েছো মেয়েরা আর কি, তো তারা হয়তো দেখেছো যে টিন শেড বিল্ডিং গুলো, এই যে টিন শেডের যে আমাদের স্ট্রাকচার গুলো আছে সেই স্ট্রাকচারে কিন্তু কাঠের ট্রাস ব্যবহার করা আছে, সেখানে কিন্তু বিম হিসেবে টিম্বার ব্যবহার করা আছে, দেখবা বেশ মোটা সোটা কাঠ ব্যবহার করা আছে আর কি। তারপরে পোস্ট, কেমন পোস্ট? যেমন ল্যাম্প পোস্ট। যারা গ্রামে থাকো বা গ্রামে গিয়েছো, শহরে খুব একটা নাই, এখন নাই আর কি, গ্রামেও এখন সরকার চেঞ্জ করে ফেলছে, সেটি হচ্ছে যে ল্যাম্প পোস্ট দেখবা আর কি। ল্যাম্প পোস্ট আছে অনেক জায়গায়, অনেক জায়গায় ইলেকট্রিক্যাল পোস্ট আছে আর কি, যে তোমার ডিস্ট্রিবিউশন কেবল যেগুলো আর কি, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন কেবল যেগুলো আছে পল্লী বিদ্যুতের, সেখানে দেখবা যে এখন অনেক জায়গায় কাঠের পোস্ট আছে আর কি। তারপরে রুফ ট্রাস, যেটা আমি বললাম, হল যে হলগুলোর নাম বললাম, রুফ ট্রাস, যে একটা ত্রিকোণাকৃতির একটা ফ্রেম তৈরি করে ব্যবহার করা হয়েছে আর কি। তোমরা কি এস্টিমেশন তো পড়ো না এখনো, না? না স্যার। এস্টিমেশন পড়লে তখন ট্রাসটা আর ভালো করে তোমরা বুঝতে পারবা আর কি। হ্যাঁ, ট্রাস আর কারো যদি এই যে টিন শেড হলের যেসব যেগুলোর কথা বললাম, এগুলোতে কারো যদি সিলিং এর উপরের অংশ দেখার সুযোগ হয়, দেখবা ওখানে ত্রিভুজের মতো করে একটা ফ্রেম তৈরি করা আছে কাঠের আর কি। হ্যাঁ, এইখানে ওই ফ্রেম, ওই ত্রিকোণাকৃতির যে ফ্রেমটা তৈরি করা আছে এটাকে ট্রাস বলা হয়। তারপর ফ্লোর বেড, এগুলো জাস্ট আমি এগুলো না পড়ি, এগুলো তোমরা নিজেরা এগুলো জাস্ট এক্সাম্পল কতগুলো আছে এগুলো দেখে নিলেই হবে। আর হেভি স্ট্রাকচারটা একটু বলি আমি। হেভি স্ট্রাকচার কোথায় ব্যবহার করা হয়? পাইলিং এর ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্রিজের পায়ারের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ব্রিজের খুঁটির ক্ষেত্রে আর কি। হ্যাঁ, কাঠের ব্রিজ আছে এখন, যদি আস্তে আস্তে এগুলো আমরা রিপ্লেস করে ফেলছি, আমরা এখন স্টিল বা কংক্রিট ব্রিজে আমরা চলে যাচ্ছি আর কি। আমরা এখন কাঠের ব্রিজে ডিউরেবিলিটির জন্য আর কি, স্টিল বা কংক্রিটের ব্রিজ অনেক বেশি ডিউরেবল হয়, টিম্বারের ব্রিজ আছে, যে কারণে আমরা এখন টিম্বার থেকে সরে যাচ্ছি ব্রিজ তৈরি করার ক্ষেত্রে। পাইল কি জিনিস? পাইল হচ্ছে, বেশ কয়েক ধরনের পাইল আছে। নরমালি আমরা বাড়ি করার ক্ষেত্রে যাদের বাড়ি ঘর করা হয়েছে তোমাদের সামনে আর কি, তোমরা দেখেছো বাড়ি করতে, যারা বড়, বিশেষ করে 5 তলা 6 তলা 10 তলা বাড়ি যারা করেছো, তারা হয়তো অনেক সময় শুনে থাকবে যে পাইলিং এর কাজ হচ্ছে। পাইল হচ্ছে একটা বিল্ডিং এর, আমরা বলে থাকি যে একটা বিল্ডিং কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি ইঞ্জিনিয়াররা। হ্যাঁ, একটা হলো ফাউন্ডেশন, একটা হলো সুপার স্ট্রাকচার। তো এটা মানে লাইভ ক্লাস হলে একটু ভালো দেখাইতে পারতাম আমি, আসলে এখন অনলাইনে তো বলা ছাড়া আসলে উপায় নাই, এটা বোর্ডে হয়তো দেখাতে পারতাম। একটা বিল্ডিং কে আমরা দুই ভাগে ভাগ করে থাকি ইঞ্জিনিয়ারিং পয়েন্ট অফ ভিউ থেকে। একটা ভাগ হচ্ছে সুপার স্ট্রাকচার, একটা ভাগ হচ্ছে ফাউন্ডেশন। ফাউন্ডেশন কোনটা? এটার যে ফ্লোরের যে লেভেল, একটা বিল্ডিং এর যে গ্রাউন্ড ফ্লোরের যে ফ্লোর, ঘরের ফ্লোর আর কি, সেই ফ্লোরের নিচের যে অংশ, ফ্লোরের লেভেলটা হচ্ছে এটার দুই পাশে দুইটা সীমারেখা আর কি। ফ্লোরের উপরের অংশ, নিচতলার ফ্লোরের উপরের অংশটা সুপার স্ট্রাকচার, আর নিচের অংশটাকে আমরা বলি ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন হচ্ছে ওই বিল্ডিংটার পা আর কি। আমরা যদি সহজভাবে যদি বলি আর কি, বোঝানোর জন্য যদি বলি যে বিল্ডিং যে পায়ের উপর ভর করে দাঁড়িয়ে থাকে সেগুলো হচ্ছে ফাউন্ডেশন। তো অনেক সময় ফাউন্ডেশনের আবার পা লাগে আর কি, এই ফাউন্ডেশনের পা গুলোকে আমরা পাইল বলে থাকি আর কি। কারণ অনেক সময় মাটি যদি সফট হয় আর কি, আমরা যত বড় বিল্ডিং করতে চাই, এজন্য সয়েল টেস্ট করতে হয়। সয়েল টেস্ট করে দেখতে হয় যে মাটির কন্ডিশন কেমন, মাটির লোড বিয়ারিং ক্যাপাসিটি কেমন, সে কেমন লোড নিতে পারবে, যে বিল্ডিংটা আমি করতে চাই সেই বিল্ডিং এর লোডটা সে নিতে পারবে কিনা। তো তখন যদি দেখি যে না, সে আসলে এই যে বিল্ডিং এর পাটা যে আমি এখানে বানাবো, সেই পায়ের ভর সে নিতে পারবে না আসলে, তখন পায়ের আবার সাপোর্ট দেওয়ার জন্য পাইল। যেমন ইদানিং কালে পদ্মা সেতু নিয়ে খুব কথা হচ্ছে, তোমরা পাইল শব্দটা অনেকবার হয়তো শুনে থাকবা, টেলিভিশনের খবরে বা পত্রিকায় দেখে থাকবা আর কি, যে হ্যাঁ, যে পাইলিং এত ফুট, পৃথিবীর সবচেয়ে গভীরতম পাইল ব্যবহার করা হয়েছে পদ্মা সেতুতে। জি স্যার। হ্যাঁ, এর কারণটা কি? এর মাটি তোমরা হয়তো শুনে থাকবা টিভির নিউজে আর কি, যে এর মাটিটা সফট ছিল আর কি, নিচের মাটি হার্ড রক পাওয়া যায়নি, মানে পাথরের স্তর পাওয়া যায়নি বলে পাইল অনেক গভীরে পাইল দিতে হয়েছে আর কি।
এটা এটা এক ধরনের, এটা হলো নর্মালি পাইল যে সেন্সে মানুষ বলে সেটা হচ্ছে এই সেন্সে মানুষ বলে থাকে আর কি। তোমরা যেহেতু ইঞ্জিনিয়ার হবে এই জন্য তোমাদেরকে একটু বিস্তারিত বললাম পাইলটা আর কি, যে এই সুযোগে পাইলটা কি জিনিস সেটা যদি বুঝতে পারে শেখা হয় তোমাদের। আবার অনেক সময় প্রোটেকশন দেওয়ার জন্যও আমরা মানে একটা স্ট্রাকচার তৈরি হবে, স্ট্রাকচার তৈরি করতে গেলে আর্থ এক্সকাভেশন বলি আমরা, মাটি কাটার যে কাজটা ইঞ্জিনিয়ারিং এর ভাষায় আমরা বলি আর্থ এক্সকাভেশন। এই মাটি কাটতে হয় আর কি, মাটি কাটতে হয় কারণ এই যে বিল্ডিং এর যে পা গুলো বা যে ফাউন্ডেশন গুলো আমরা তৈরি করব, এই তৈরিটা অনেক গভীরে যেহেতু করতে হয়, এই জন্য মাটি কেটে তুলে তারপরে তো ওখানে আমাদেরকে এই ফাউন্ডেশনটা করতে হয়। তো এইগুলোকে তখন ওই যে সাইডে যদি বিল্ডিং থাকে সেগুলোকে প্রোটেকশন দেওয়ার জন্যও আমাকে এক ধরনের পাইল ব্যবহার করতে হয়। তো সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা টিম্বার ব্যবহার করে থাকি প্রোটেকশনের জন্য। তো এইসব নানান সময় নানান জায়গায় পাইল মানে ব্যবহার উপযোগিতা অনুযায়ী অনেক রকম পাইল আছে, তার মধ্যে একটা হচ্ছে টিম্বার পাইল। টিম্বারকে পাইল হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। আর ব্রিজ তো তোমরা সহজেই বুঝতে পারতেছো, ব্রিজের পায়ার মানে খুঁটিগুলো এগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আর হচ্ছে ট্রেসলেস ফাউন্ডেশন এন্ড সুপার স্ট্রাকচার। সুপার স্ট্রাকচার তো আমি বললামই, উপরের আর কি। আর যেগুলো নর্মাল ফাউন্ডেশন, যদি অনেক জায়গায় ফাউন্ডেশনে টিম্বার দেওয়া হয়ে থাকে সেটা একটা। আর হচ্ছে উড স্টেপ, স্টেয়ার, সিঁড়ি টিড়ি এগুলো আর কি এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এগুলো হচ্ছে হেভি স্ট্রাকচার আর কি। আর হালকা স্ট্রাকচার উপরের ওগুলো আমি বিস্তারিত আলোচনা করলাম না, এই যে গেট, রেলিং, রেলওয়ে স্লিপার। রেলওয়ে স্লিপারে তোমরা দেখবা যে বেশ কিন্তু টিম্বারের ব্যবহার আছে রেল লাইনের নিচে। হ্যাঁ, তো এখন অবশ্য রেল লাইনের নিচের স্লিপার গুলো এখন কংক্রিট দিয়ে রিপ্লেস করার চেষ্টা করতে, অন্যান্য দেশে অনেক দেশে করে ফেলছে, আমাদের দেশেও শুরু হয়েছে কি এই। এরপরে আমরা নরমালি যেটা জানি যে ফার্নিচার করা হয়। ফার্নিচার কি ফার্নিচার দুইটা আছে এগুলো। আর ট্রান্সপোর্টেশন ওয়ার্কের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ট্রান্সপোর্টেশন ওয়ার্কের ক্ষেত্রে টিম্বার কিভাবে ব্যবহার হয়? ট্রান্সপোর্টেশনের যে ভেহিকেল গুলো বা যে বাহনগুলো, যানবাহন যেগুলো আর কি, সেইগুলো তৈরি করার ক্ষেত্রে টিম্বারের এখনো পর্যন্ত প্রচুর ব্যবহার আছে। যেমন বাস যদি তোমরা চিন্তা করো, তোমরা খেয়াল করে হয়তো বাইরে থেকে দেখে বোঝা যায় না, একটা বাস তৈরি করতে প্রচুর টিম্বার লাগে এখনো। লঞ্চ তৈরি করার ক্ষেত্রে, জাহাজ যদি আমরা যদি বলি আমরা যে বড় জাহাজ, সেটা মালবাহী জাহাজই হোক, সেটা মানুষবাহী জাহাজই হোক, যেটাকে আমরা প্রমোত্তরী বলি আর কি, বেশ বড় বড় জাহাজ, সেগুলো তো প্রচুর টিম্বার ইউজ করা হয়ে থাকে। স্পিড বোটের ভিতরেও কিন্তু টিম্বার ইউজ করা হয়ে থাকে। স্পিড বোটকে হালকা করার জন্য কিন্তু এক ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়ে থাকে, এর ভিতরের দিকে টিম্বার ব্যবহার করা হয়ে থাকে। সরি। তারপর শিপ যেটা আমি বলেছি আর কি। হ্যাঁ, তারপরে রেলওয়ে কোচেও কিন্তু রেলওয়ের কোচ তৈরি করতে প্রচুর টিম্বার লাগে। এটা হয় কি, টিম্বার দিয়ে ফ্রেম তৈরি করে তারপরে ভিতরের দিকে ইন্টেরিয়র প্যানেল লাগিয়ে দেওয়া হয়, পাতলা শীট লাগিয়ে দেয় বলে টিম্বারটা খালি চোখে হঠাৎ করে বোঝা যায় না আর কি। কনস্ট্রাকশনের সময় যদি তোমরা যাও, যদি দেখো, তাহলে দেখবা যে টিম্বার লাগে আর কি। তারপর বাসের কথা বলছে। হ্যাঁ, তারপর মেকিং জেটি যেটা মানে স্টিমার বা বোট এগুলো যেখানে ভিড়ে আর কি, সেটাকে জেটি। ল্যান্ডিং প্ল্যাটফর্ম, হ্যাঁ, এগুলোতে এইসব জায়গায় প্রচুর টিম্বার ব্যবহার করা হয়ে থাকে। তারপরে আমি আগেই বলে ফেলছি যে ফর্ম ওয়ার্ক বা সেন্টারিং ওয়ার্কের ক্ষেত্রে, টেম্পোরারি ওয়ার্কের ক্ষেত্রে টিম্বারের ব্যবহার আছে, ভবিষ্যতে হয়তো থাকবে, হয়তো রিপ্লেস হবে আস্তে আস্তে, কিন্তু এখনো হয়নি, এখন ব্যবহার করা হচ্ছে। এছাড়াও কমার্শিয়াল পারপাজেও টিম্বারকে অনেক জায়গায় ব্যবহার করা হয়ে থাকে, যেমন স্পোর্ট গুডস। যেমন অনেক সময় আমরা খেয়াল করি না যে আসলে টিম্বার ব্যবহার করা হয়েছে। যেমন আমরা ব্যাডমিন্টন খেলি না, ব্যাডমিন্টনের যে ব্যাট আছে, ব্যাটটা কিন্তু আসলে এই টিম্বার দিয়ে বা কাঠের তৈরি হয়ে থাকে। মেটালের তৈরিও আছে, কাঠের তৈরিও আছে। বা এরও ভিতরে হাতলটা যেখানে তৈরি হয়, হাতলটা কিন্তু হালকা লাইট ওয়েট, যে লো ডেন্সিটির যে টিম্বার আছে বা উড আছে, সেটা কিন্তু অনেক সময় ব্যবহার করা হয়ে থাকে আর কি। খেলনা ব্যবহার করা, এগুলো সব কমার্শিয়াল আর কি। হ্যাঁ, তো এগুলো তোমরা জাস্ট এক্সাম্পল, এগুলো দেখে নিবা, এগুলো পড়ানোর কিছু নাই আর কি তেমন। ইন্ডাস্ট্রিয়াল পারপাসে টিম্বার প্রচুর ব্যবহার করা হয়ে থাকে। ইন্ডাস্ট্রিতে প্রচুর প্রোডাক্ট তৈরি করা হয়ে থাকে টিম্বার দিয়ে আর কি। হ্যাঁ, টিম্বার দিয়ে কি প্রোডাক্ট তৈরি করা হয় তোমরা অলরেডি জানো আর কি, এগুলো কিন্তু কখনো ওইভাবে চিন্তা করা হয়নি আর কি, যে টিম্বার দিয়ে যে আসলে এত এত জিনিস তৈরি করা হয়। কি কি জিনিস তৈরি করা হয়? এই যেমন ধরো দিয়াশলাই, ম্যাচেস, হ্যাঁ, যেটা আমরা আগুন জ্বালানোর কাজে ব্যবহার করে থাকি। তারপরে হচ্ছে কাগজ, এটা তোমরা স্বাভাবিকভাবে জানো আর কি, কাগজ আছে, নিউজ প্রিন্ট আছে। হ্যাঁ, তো নিউজ প্রিন্টার কাগজ আবার আলাদা করে বলা হয়েছে আর কি। কাগজ পেপার কিন্তু সব পেপারে কিন্তু লেখার জন্য না। হ্যাঁ, এই জন্য কিন্তু পেপারটাকে আলাদা একটা ক্যাটাগরি দেওয়া হয়েছে। পেপার কিন্তু পারপাজের উপর ভিত্তি করে তার থিকনেস
হ্যাঁ, তার থিকনেসটা কিন্তু ডিপেন্ড করে তার পারপাজের ভিত্তি করে এবং ম্যাটেরিয়ালটা, হ্যাঁ, এবং তার সফটনেস এগুলো ডিপেন্ড করে কি পারপাজে পেপারটা ইউজ করা হবে তার উপরে লেখার কাজে না অন্য কোনো কাজে আর কি। আর নিউজ প্রিন্টটা নরমালি এইটার নাম নিউজ প্রিন্ট হয়েছে, এটাকে খবরের কাগজ ছাপানোর জন্য এটা ব্যবহার করা হয়তো বলে ব্যবহার করার জন্য এটা ভাবে তৈরি করা হয়েছিল বলে এই কাগজটার নামই হয়ে গেছে নিউজ প্রিন্ট আর কি, যে খবর প্রিন্ট করার জন্য আর কি। তারপরে আগেই একটু আগে যেটা আলোচনা করেছিলাম যে কার্ডবোর্ড, হ্যাঁ, ওয়ালপেপার, এইসব ইত্যাদি 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 তৈরি করতে এগুলা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট তৈরি করার ক্ষেত্রেও কিন্তু টিম্বার ব্যবহার করা হয়ে থাকে আর কি। তারপরে আমি আগেও বলেছিলাম যে অর্নামেন্টাল বা ডেকোরেটিভ ওয়ার্ক আর কি, যে সেখানে অর্নামেন্টাল বা ডেকোরেটিভ ওয়ার্কে আবার কোটিংটা দিতে হয় অনেক সুন্দর। এখন আবার অনেকটা আছে তোমার একদমই স্বচ্ছ কোটিং দেয়, আবার আমরা হচ্ছে একটা সিঙ্গেল কালার কোটিংও দেই আমরা, আবার আমরা ভার্নিশও করি আর কি, সেমি ট্রান্সপারেন্ট। তো এরকম নানান রকম আমরা কোটিং দিয়ে আমরা কিন্তু যে অর্নামেন্টাল কাজে বা ডেকোরেটিভ কাজে কিন্তু আমরা টিম্বার ব্যবহার করে থাকি। আর ফাইনালি আছে মিসেলেনিয়াস ইউজ, মানে এছাড়াও এর বাইরেও অনেক রকম ব্যবহার আছে যেগুলো আমরা এই ক্যাটাগরির মধ্যে নিয়ে আসিনি, এর বাইরে অনেক কিছু আছে। যেমন ইউটেনসিল তৈরি করার ক্ষেত্রে তোমরা অনেকেই জানো ইদানিং বেশ পপুলার হয়েছে আর কি, কাঠের তৈরি ইউটেনসিল, কাঠের তৈরি বাটি, হ্যাঁ, কাঠের তৈরি যেমন আমাদের দেশে অত পপুলারিটি পায়নি, ইন্ডিয়াতে বেশ পপুলার। হচ্ছে বাঁশের তৈরি তোমার হচ্ছে যে পানির বোতল আর কি, ওয়াটার বোতল, হ্যাঁ, এগুলো মানুষ সাথে রাখে আর কি। কারণ প্লাস্টিকে তোমরা জানো যে আসলে প্লাস্টিকের বোতলে দীর্ঘ সময় পানি থাকলে কাকে জিজ্ঞেস করব, দেখি একটা, তাশরিফ, তাশরিফ আছে 24? জি স্যার। তাশরিফ, একটা সহজ জিনিস আমরা যখন কখনো চিন্তা করি না, আমরা যে মিনারেল ওয়াটার কিনে খাই না দোকান থেকে, জি স্যার। মিনারেল ওয়াটারের বোতলের গায়ে একটা ডেট দেয়া থাকে, দেখছো কি খেয়াল করে? এক্সপায়ার ডেট থাকে কিন্তু মিনারেল ওয়াটারেরও। এর কারণ স্যার স্যার বলতে পারলাম না স্যার। কেউ বলতে পারবা? স্যার পানির বোতল ডেট মিনারেল ওয়াটারের গায়ে ডেট থাকে, অনেক সময় আমরা তোমরা দেখবা আর কি অনেক বোতলের গায়ে ডেট লেখা থাকে। ডেটটা কেন থাকে? পানি কি আসলে পচে যায় আস্তে আস্তে? তা তো যায় না, পানি পচবে না, কারণ এটা তো মিনারেল ওয়াটার, এর মধ্যে কিছুই নাই, কোনো মাইক্রো অর্গানিজম নাই, কোনো কিছুই নাই। মিনারেল ওয়াটার ঠিক না, আসলে আমরা তো আসলে মিনারেল ওয়াটার ড্রিঙ্ক আমরা তো ওই বোতলে পাই না, আমরা আসলে পাই হচ্ছে মানে সবকিছু ফ্রি, ওর মধ্যে মিনারেল থাকে না, আসলে মিনারেল থাকার কথা কিন্তু মিনারেল আসলে তো মিনারেল নাই আর কি, ডিস্টিল ওয়াটার আর কি যদি বলি আমরা। তো এটার আবার মেয়াদ থাকে কেন বলতে পারবা? স্যার প্লাস্টিকের বোতলের জন্য। এটা দীর্ঘদিন যদি বটলের মধ্যে থাকে তাহলে এটা ওই বটলের থেকে এটা পয়জনাস হতে পারে, আস্তে আস্তে মানুষের বডি এটা হেলথ হ্যাজার্ড হতে পারে, এই জন্য একটা ডিউরেশন দিয়ে দেয় যে এর বেশি দিন না রেখে খাওয়াটাই উত্তম হবে, সুতরাং এতদিনের মধ্যে তোমরা এটা কনজিউম করে ফেলো। এটা কনজিউমারদের ইনফর্ম করে আর কি কোম্পানি, যে কোম্পানি যাতে কোনো দায় না আসে ভবিষ্যতে আর কি। তো এই 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 সমস্যার হাত থেকে দূর মানে রেহাই পাওয়ার জন্য এবং প্লাস্টিকের ব্যবহার কমানোর জন্য অনেক দেশেই কিন্তু এখন তোমার এই যে কাঠের বোতল, ওয়াটার বোতল, যেমন সবচেয়ে বেশি হলো বাঁশ দিয়ে বেশি ওয়াটার বোতল তৈরি করা হয় আর কি। হ্যাঁ, তো এটার আবার একটু প্রাইস বেশি পড়ে, তো যে জন্য আমাদের দেশে এখন অনেকটা, আমাদের দেশেও আছে কিন্তু আমাদের দেশে অতটা পপুলার এখনো হয়নি। তারপরে বাটি টাটি বেশ পপুলার হয়েছে আমাদের দেশে আর কি, ইউটেনসিল হিসেবে আর কি, বাটি, তারপরে চামচ। তো আমাদের দেশে দেখো এখন ওই যে ফ্রাই প্যান বেশ জনপ্রিয় আর কি রান্নার কাজে। তো ফ্রাই প্যানে সাথে ব্যবহার করার জন্য মেটালের স্পুনের চাইতে কিন্তু উডেন স্পুন সবাই প্রিফার করে আর কি। তো এইসব নানাবিধ কাজে যে ইত্যাদি ইত্যাদি মিসেলেনিয়াস কিছু আছে, এগুলো তোমরা দেখে নেবে, যে হুইল ক্রাফট, ল্যাডার, হ্যাঁ, মানে মই তৈরি করা, পিকচার ফ্রেম, তার চিরুনি, ব্রাশ ইত্যাদি 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 পারপাজে। এগুলো আসলে তোমাদের এই বয়সে পড়ানোর কিছু নাই, এগুলো জাস্ট পরীক্ষায় লেখার জন্য কিছু এক্সাম্পল জানা থাকলেই যাতে লিখতে পারো আর কি। এটাতে পড়ানোর বা বোঝানোর এর মধ্যে কিছু নাই। এটা যেগুলো অন্য ক্যাটাগরি আমরা বলেছি, ক্যাটাগরির মধ্যে যেগুলো আমরা নিতে পারিনি সেগুলো আমরা এই মিসেলেনিয়াস এর মধ্যে রেখে দিয়েছি আর কি। তো মোটামুটি এই হচ্ছে টিম্বারের পড়াশোনা আপাতত এতটুকুই। আর যতটুকু পড়ানো হয়েছে তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারো।
স্যার পাইলিং এ স্যার বলছিলেন স্যার টিম্বার ইউজ হয় স্যার। হুম। স্যার এটা মানে কিভাবে ইউজ হয়? টিম্বারটা নষ্ট হয়ে যেতে পারে না স্যার? হ্যাঁ, পাইলিং টিম্বার নষ্ট হয়ে যেতেই পারে। ওইজন্য তো স্বল্প সময়ের জন্য ব্যবহার হতে পারে অথবা ওই আমি বলেছি পাইল জিনিসটা বোঝানোর জন্যে তোমাদেরকে ফাউন্ডেশনের নিচের পাইলের কথাটা বলেছি আরকি। যেটা হলো নরমাল পাইলিং বলতে আমরা যেটা শুনি সেটা হচ্ছে ওই পাইলটা। আবার ওইটাই যে একমাত্র পাইল তা কিন্তু নয় আরকি। যেমন হচ্ছে তোমার ওই যে বললাম যে যেটা প্রোটেকশনের জন্য ব্যবহার করে সেটাও কিন্তু পাইল আরকি। তা আগে তো এত টেকনোলজি এত ডেভেলপ ছিল না। আগে অনেক সময় ব্যবহার করা হইতো আরকি। যে আস্তে, আস্তে যেমন ধরো আমরা বলি যে যদি কোথাও যদি ডিপ্রেশন সয়েলের বা ল্যান্ড ডিপ্রেশন থাকে বা যদি পুকুর থাকে বা নালা থাকে বা ডোবা থাকে, এক জমিতে মাটি ভরাট করেই সাথে, সাথে স্ট্রাকচার তৈরি করা বা বিল্ডিং তৈরি করা উচিত নয় আরকি, অনুচিত। তো সেক্ষেত্রে আমরা বেশ কয়েক বছর রেখে দিতে বলি আরকি। রেখে দিলে সয়েল কম্প্যাকশন হয়। আস্তে, আস্তে সয়েলের ক্যাপাসিটিটা বাড়ে বা স্ট্রেংথটা বাড়ে। দেন হচ্ছে আমরা বলি যে স্ট্রাকচার তৈরি করতে। তো সেটা অনেক সময় সম্ভব হয় না। অনেক সময় দেখা যায় যে আমরা হচ্ছে মাটি ভরাট করেই সাথে, সাথে স্ট্রাকচার তৈরি করতে চাই আরকি। তো এইসব ক্ষেত্রে এইসব জায়গায়ও কিন্তু পাইল ব্যবহার করতে হয় আরকি। তো এটা আগে একসময় যেটা করতো আরকি যে ঠিক আছে তো যদি আস্তে, আস্তে যেহেতু কম্প্যাকশন হবে, স্ট্রেংথ বাড়বে আরকি। তো ১ম এ তাইলে আমরা কিছু ওই যে টিম্বার পাইল ব্যবহার করি। এটা হতে পারে আরকি। এইসব ক্ষেত্রে ব্যবহার করতো আগে। এখন ইদানিং প্রায় এই ফাউন্ডেশনের নিচে টিম্বার পাইল ব্যবহার হয় না বললেই চলে আরকি। এখনো যেটা সবচেয়ে বেশি ব্যবহার হয় সেটা হচ্ছে ল্যান্ড প্রোটেকশন এর জন্য আরকি। যে মাটির যে এক্সকাভেশন যেটা করা হয়, আর্থ এক্সকাভেশন বা মাটি কাটার কাজ, কাটার পরে সাইডের বিল্ডিং বা সাইডের স্ট্রাকচার অথবা সাইডের মাটি যাতে ভেঙে না পড়ে, তোমার তুমি যে জায়গায় কংক্রিট কাস্টিং করবা বা ফাউন্ডেশন তৈরি করবা, সেজন্য একটা প্রোটেকশন দিতে হয়। সেই প্রোটেকশনের কাজে সবচাইতে বেশি ব্যবহার করা হয়ে থাকে টিম্বারটাকে। ওই পাইল হিসেবে, ওইটাও একটা পাইল। ওই পাইলিং এর কাজে বেশি ব্যবহার করা হয়ে থাকে। জি স্যার। আর কেউ? রৌফ আছে রৌফ 72 আব্দুর রৌফ নাই নাকি? আর কে আছে? তমা আছে, তমা 83। জি স্যার। তমা বলো একটা প্রশ্ন করো। চ্যাপ্টারে যা পড়াইলাম এখান থেকে প্রশ্ন করো একটা। কঠিন নাকি? স্যার টিম্বারের মার্কেটিং ভ্যালু কেমন? হ্যাঁ, হ্যাঁ। স্যার টিম্বারের মার্কেটিং ভ্যালু কেমন? মানে সিমেন্ট রডের মতো কি টিম্বার অনেক বেশি ইউজ হয়? টিম্বার একটু এক্সপেন্সিভ। গুড কোয়ালিটির টিম্বার যদি হয় সেটা এক্সপেন্সিভ। আচ্ছা। কি তোমার প্রশ্ন খুঁজে পাচ্ছ না? না স্যার। প্রশ্ন খুঁজে না পাইলে তো সমস্যা। তাহলে তো পুরোটা তুমি ভালো করে শুনতে পারো নাই। আর কে আছে? 86 আফসানা। জি স্যার। আফসানা প্রশ্ন করো একটা। টিম্বারের চ্যাপ্টারে একটা প্রশ্ন করো। স্যার প্রশ্ন নাই। প্রশ্ন নাই কেন? প্রশ্ন নাই মানে হচ্ছে প্রশ্ন নাই এর মিনিং জানো তো নাকি? এটা ভেরি কমন মিনিং আরকি। তুমি সবই জি বুঝেছো স্যার। অথবা কিছুই বুঝোনি। স্যার মোটামুটি বুঝছি। মোটামুটি বুঝছো? ভালো জি করে বুঝো স্যার। নাই। এই মানে মোটামুটি স্যার বোঝা কি কালকে পরীক্ষা ক্লাসটা পর্যন্ত মনে করতে থাকবে? পারিনি। স্যার থাকবে। থাকবে কঠিন। জাহাঙ্গীর 59। জি স্যার। একটা প্রশ্ন করো দেখি টিম্বারের চ্যাপ্টারে।
স্যার পারতেছি না। পারতেছো না? প্রশ্নই করতে পারতেছো না, তাহলে উত্তর কিভাবে দিবা? হুম। তোমরা কি সবাই স্যার, আছো, আরো- অনলাইনে আছো সবাই? জি স্যার। স্যার জি কারা কারা আছো? মাইক অন করো তো দেখি। কথা বলতে হবে না, শুধু মাইকটা অন করো। যারা যারা আছো তার মাইক অন করো, তাহলে বুঝতে পারবো যে তোমরা কে কে আছো, কে নাই। স্যার আছে স্যার আসছি। স্যার আছে কয়েকজন নাই। 1 2 3 4 5 পাঁচজন নাই নাকি? পাঁচজন একটু ব্যস্ত আছে হয়তো। এনিওয়ে থ্যাংক ইউ। আর নেক্সট ক্লাস কবে বলো? স্যার সোমবার 3টায়। সোমবার 3টায়। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ। ওকে, থ্যাংক ইউ।